প্রিয় লিসেনার্স, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে জুনি নামে একটি মেয়ে ছিল। তার বয়স 16 থেকে 18-র মধ্যে। 16 থেকে 18-র মধ্যে বয়সী এই জুনি অপরূপ সুন্দরী ছিল। তার বাবার নাম ছিল সমীর দে। জুনির মা ছিল এবং ছোট্ট ভাই ছিল। তারা অত্যন্ত দরিদ্র পরিবার হলেও সুখে শান্তিতেই বসবাস করছিল। জুনির বাবা বিভিন্ন মানুষের বাড়িতে না, জমিতে চাষ, মানে বর্গা চাষী হিসাবে চাষাবাদ করতেন। জুনি এবং জুনির মা, তারা দুজনই বিভিন্ন মানুষের বাড়িতে কাজে সহযোগিতা করত। আর জুনির ছোট ভাই লেখাপড়া, এভাবেই তাদের চলে যাচ্ছিল। ওই গ্রামে 3টি ছেলে, যার একজনের নাম তরু, আরেকজনের নাম এনামুল, আর একজনের নাম জায়েদ হাসান। 3জনই ছিল খুবই ঘনিষ্ঠ এবং অন্তরঙ্গ বন্ধু। এর মধ্যে তরু ছিল হিন্দু এবং জুনিও হিন্দু পরিবারের ছিল। তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি আসলে তরুকে তেমন একটা বেশি পছন্দ করত না। যাই হোক, কোনো একদিন জুনির আচরণে তার পরিবার অস্বাভাবিকতা খেয়াল করে এবং ওই রাতেই জুনির বাসার কাছে একটি মাঝারি সাইজের আম গাছের ডালে জুনি গলায় দড়ি দিয়ে সুইসাইড করে। জুনি কেন সুইসাইড করেছে এটা তার পরিবারের লোকরা জানতে পারেনি। হঠাৎ করে মেয়ের এরকম মৃত্যুতে জুনির বাবা সমীর দে, উনি খুবই শোকে কাতর হয়ে পড়েন। কয়েকদিনের মধ্যে উনি মারা যান। স্বামী এবং মেয়েকে হারিয়ে জুনির মা, তিনিও শোকে ভেঙে পড়েন এবং তিনিও কয়েকদিনের মধ্যে মারা যান। জুনির ছোট ভাই, সে শারীরিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মা, বাবা, বোনের মৃত্যু, তার দেখাশোনার করার মতো পৃথিবীতে আর কেউ ছিল না। সেও কয়েকদিনের মধ্যে মারা যায়। গ্রামবাসী জুনির পরিবার নিয়ে আলোচনা করত, যাহা কি হলো, হঠাৎ করে কি এমন হয়ে গেল, জুনি সুইসাইড করলো, ওর পিতা মাতাও শোকে মারা গেল, ওর ভাইটাও মারা গেল, কিভাবে একটি পরিবার শেষ হয়ে গেল। রাস্তার পাশেই একটি ঘর রয়েছে জুনিদের, একটি টিনের ঘর এবং একটি সোনের ঘর ছিল। এই ঘরটি এখন বিরান পড়ে আছে, কেউ সেখানে যায় না। মানুষ আলোচনা করত, কিন্তু কোনো কারণ খুঁজে পেত না যে জুনি কেন সুইসাইড করলো। জুনি সুইসাইডের 15 থেকে 20 দিন পর থেকে শুরু হয় কিছু ঘটনা। তো চলুন শুনে আসি কি ছিল সেই ঘটনা। তরু, এনামুল এবং জায়েদ হাসান 3জনই যেহেতু খুব কাছের বন্ধু ছিল, এরা সবসময় একসাথে চলাফেরা করত। বিভিন্ন ধর্মীয় বা অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান, তা হিন্দু হোক আর মুসলিমদেরই হোক, তারা 3জনই অংশগ্রহণ করত। এর মধ্যে কি হলো, জায়েদ হাসানের এক আত্মীয় মারা যায়। সেই আত্মীয়র বাড়ি ছিল পানাইল গ্রামের পাশে একটি গ্রাম, নাম হচ্ছে আজমপুর। এই আজমপুরে তারা সেই আত্মীয়র ওখানে যায়। আত্মীয়র লাশ দেখে সন্ধ্যার পরে এই 3 বন্ধু ফিরছিল। পানাইল গ্রামটা মধুমতি নদীর ঠিক পাশে অবস্থিত। তা যখন পানাইল গ্রামের কাছে এসেছে, তখন সেখানে কাছাকাছি একটা জায়গায় শ্মশান রয়েছে এবং শ্মশানের পাশ দিয়ে আরেকটু এগিয়ে গেলে বড় একটি ব্রিজ রয়েছে এবং ব্রিজের ওই পাশে একটি বড় বট গাছ রয়েছে। এদিক দিয়েই সাধারণত যেতে হয়। তো ওরা 3জন যখন শ্মশানের কাছাকাছি এসে দূর থেকে দেখছিল শ্মশানের ওখানে বেশ কিছু মানুষ একটি মৃত দেহকে সৎকার করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। তারা চিন্তা করলো যে কে এটা হতে পারে। যাই হোক, অতটা তারা মাথা ঘামালো না, কারণ অত্র এলাকায় বেশ কিছু হিন্দু পরিবার ছিল। তো তরু যেহেতু হিন্দু ছিল, সে চিন্তা করলো যে কোনো খোঁজ খবর নেবো কিনা, যে কে মারা গেল। তারপর চিন্তা করলো না, থাক, চলে যাই। তারা যখন ব্রিজের দিকে এগিয়েছে, হঠাৎ পেছন থেকে একটা ডাক ভেসে আসে।
বাবা তরু, তোদের কাছে কি ম্যাচ আছে? মরা পোড়াতে এসেছি, ম্যাচ তো আনতে ভুলে গেছি। তরু, জায়েদ এবং এনামুল, তারা তিনজনই পিছনে ঘুরে তাকায়। তরু বলে যে হ্যাঁ, আমার কাছে ম্যাচ আছে। তখন ওই লোকটি ম্যাচটা নেয় এবং নিয়ে চলে যায়। তরু, জায়েদ এবং এনামুল স্বাভাবিকভাবেই আবার বাড়ির পথ ধরা শুরু করে। হঠাৎ তরু বলে, আচ্ছা আমরা কাকে ম্যাচ দিলাম? এনামুল এবং জায়েদ বলে, তাই তো, কাকে দিলাম? তরু বলে, আচ্ছা যাকে ম্যাচ দিলাম সে আমাদের সমীর কাকা না, জুনির আব্বা? সে তো আরো বেশ কিছুদিন আগে মারা গেছে, কাকে ম্যাচ দিলাম? ওরা শ্মশানের দিকে তখন ভালো করে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শ্মশান একদম ফাঁকা। ওরা চিন্তা করে কি হলো আমাদের সাথে, কে ম্যাচ দিল? ভয় পায় তারা। তাড়াতাড়ি করে ব্রিজ পার হয়ে বটগাছের নিচ দিয়ে তারা বাড়ির পথ ধরতে থাকে। বটগাছের যখন কাছাকাছি এই তিন বন্ধু এসেছে তখন দেখে বটগাছের ডালে কিছু একটা ঝুলছে, সাদা কাপড় পরা কিছু একটা ঝুলছে। ওরা তিনজন চিন্তা করে এটা কে ঝুলছে। ওরা তিনজনের যেহেতু মোটামুটি সাহসী ছিল, ওরা বুঝতে পারে এখানে কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলছে। ওরা সেটা দেখে ভয় পায় না। ওরা চিন্তা করে কে ফাঁস দিয়ে ঝুলছে দেখি, কারণ মানুষদেরকে খবর দিতে হবে আশেপাশে। এই লাশটা দেখার জন্য তারা এগিয়ে যায়। তখন স্পষ্ট চাঁদের আলো ছিল। চাঁদের আলোতে তারা স্পষ্ট ভাবে দেখতে পায় এই লাশটি আর কারো নয়, চুনির লাশ। চোখ বড় বড় করে ওদের তিনজনের দিকে তাকিয়ে আছে। লাশটি কথা বলে ওঠে, বলে, তোরা কেউ বাঁচবি না, সবাই মরবি। আচমকা লাশের এই কথা বলা দেখে ওরা তিনজনই ভয়ঙ্কর ভাবে ভয় পেয়ে যায়। তিনজন চিৎকার করে দিক বিদিক ছুটতে থাকে। যেহেতু তাদের বাড়ি কাছাকাছি ছিল, তারা যে যার বাড়িতে চলে যায়। কিন্তু রহস্যজনক ব্যাপার হলো এই ঘটনা এই তিনজন ছাড়া ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি, কারণ তারা এই ভয়ঙ্কর ঘটনা কাউকে বলেনি। এর কিছুদিন পরে জায়েদ, এনামুল এবং তরু তারা সন্ধ্যার পরে, ঠিক সন্ধ্যার পরে না, মানে সন্ধ্যার একটু আগেই তারা তাদের বাড়ির কাছে বাজারে যেত। সন্ধ্যার পরে চাটা খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে আবার ফিরে আসতো। তারা যেই পথ দিয়ে ফিরে আসতো সেই পথে অদ্ভুত একটা বিষয় দেখতে পায়, কারণ সেই পথের পাশেই রয়েছে জুনিদের সেই বাড়ি, যে বাড়িতে এখন কেউ থাকে না। তারা যখন ওই পথ দিয়ে আসছিল, দূর থেকে দেখে যে জুনির বাসার ওইখান থেকে কি একটা ছায়ামূর্তি যেন বের হয়ে আসছে। তারা লক্ষ্য করলো জুনিদের বাড়ির ভেতর থেকে ওই ছায়ামূর্তিটা বের হয়ে রাস্তার উল্টো পাশে একটি বাগান রয়েছে, সেই বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। মানে বাড়ির থেকেও দ্রুত বের হলো এবং বাগানের মধ্যে দ্রুত নেমে চলে গেল। তারা চিন্তা করে যে এই বাড়িতে তো কেউ থাকে না, এটা তো একটা পরিত্যক্ত বাড়ি, এখন কে বের হলো চলে গেল। প্রথম দিনকে তারা আসলে এই বিষয়টা তেমন গুরুত্ব দেয়নি। দ্বিতীয় দিন যখন তারা ফেরে, তারা একই দৃশ্য দেখতে পায়। তৃতীয় দিন ওরা বাজার থেকে ফেরার আগেই চিন্তা করেছে, আজকে যদি আমরা দেখি, আমরা ওইটাকে ধরবো, ওটা কে ওই জুনির বাড়ি থেকে বের হয় আর বাগানের মধ্যে দ্রুত মিলিয়ে যায়। ঠিক আমরা যখন ওই পথ দিয়ে যাই তখনই আমরাই দেখি ঘটনা কি। তৃতীয় দিন ওরা যখন ফিরছিল তখনও আকাশে চাঁদের আলো ছিল, জ্যোৎস্না রাত, রাস্তাঘাট স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এবং ওদের হাতেও তখন আলো ছিল। ওরা যখন ফিরছে ঠিক একই রকম ভাবে ওরা দেখতে পাচ্ছে জুনিদের বাড়ির ভেতর থেকে কোন একটা ছায়ামূর্তি বের হচ্ছে। তখন ওরা দ্রুত ওই ছায়ামূর্তিটিকে ধরার জন্য এগিয়ে যায়। ওরা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। অদ্ভুত বিষয় যেটা লক্ষ্য করে সেটা হচ্ছে যে যখনই ছায়ামূর্তি বুঝতে পেরেছে যে তিনজন দ্রুত এগিয়ে আসছে তাকে ধরার জন্য, ছায়ামূর্তি তখন তার চলার গতি দ্রুত না করে বরং স্লো করে দেয়, যাতে এই তিনজন তাকে ধরতে পারে। তিনজন যখন কাছে যায়, কাছে গিয়ে দেখে এটি আর কেউ নয়, এটি জুনি। তখন বলে,
ঘরের ছেলে ঘরে ফিরে যা, তোদেরকে একজন একজন করে মারব, শুধু সময়ের অপেক্ষায় থাক। এই বলে আবার দ্রুত জুনিদের বাগানের উল্টো পাশে যে বাগান ছিল সেই বাগানের মধ্যে জুনি মিলিয়ে যায়। ওরা তিনজন মারাত্মক ভয় পায়, জুনি তো মরে গেছে, তার লাশকে দাহ করা হয়েছে, এই জুনি কোত্থেকে আসলো। ওরা দ্রুত বাড়ি ফিরে যায়। এবারও এই ঘটনা ওরা কাউকে বলে না। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় বলে রাখি, আলামিন ডাক্তার যেই বাগান পার হয়ে জুনিদের বাড়িতে গিয়েছিল, এটি হচ্ছে সেই বাগান যেই বাগানের মধ্যে জুনি হেঁটে মিলিয়ে যাচ্ছে। যে ঘটনাটি আমি জুনিভূত পার্ট 1-এ আমি আপনাদেরকে বলেছি। যাই হোক, তরু, জায়েদ, এনামুল তারা বাড়িতে ফিরে যায়। এই ঘটনা কাউকে বলে না। পরের দিন সকালবেলা এনামুল ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জায়েদের বাড়িতে যায়। ওইদিকে জায়েদও ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে যায়। এনামুলের বাড়িতে যখন জায়েদ যায়, জিজ্ঞেস করে এনামুল কোথায়। এনামুলের বাড়ি থেকে বলা হয় ও তো তোমাদের বাড়িতে গেছে সকালেই। আবার একই ঘটনা যখন জায়েদের বাড়িতে এনামুল যায়, তখন জায়েদের বাড়ি থেকে বলে তো তোমাদের বাড়িতে গেছে। দুজন পথে দেখা হয়। দেখা হয়ে বলতে থাকে, জানিস, বিশেষ করে এনামুল জায়েদকে বলছে, জানিস জায়েদ, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। জায়েদও বলে, আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই স্বপ্নগুলো দেখার জন্যই তো, এই স্বপ্ন দেখার জন্য কি ঘটনা ঘটে তোকে বলার জন্য তো আমি ছুটতেছিলাম। বলে, কি ঘটনা? প্রথমে জায়েদ বলে যে আমি দেখি যে জুনি যেই গাছে সুইসাইড করেছিল, তরু সেই গাছের সেই ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে ঝুলছে। এনামুল বলে, আমি তো একই স্বপ্ন দেখেছি। ওদিকে ওরা দুজন খবর পায় যে তরু হন্যে হয়ে জায়েদ এবং এনামুলকে খুঁজছে। যখন তরুর সাথে জায়েদ এবং এনামুলের দেখা হয়, তরু বলে, জানিস জায়েদ আর এনামুল, আমি আজকে রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। আমি দেখি জুনি যেই গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল, সেই গাছে আমার লাশ চলছে। ওরা তিনজন বলে, স্বপ্ন তো স্বপ্নই, এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, আমরা মনে হয় দুঃস্বপ্ন দেখেছি। কিন্তু তাই বলে একই স্বপ্ন তিনজন। জায়েদ কিছুটা নাস্তিক প্রকৃতির ছিল, সে বলে যে এটা নিয়ে মাথা ব্যথার কিছু নাই, এটা নিয়ে আমাদের চিন্তারও কিছু নেই, যে যার বাড়িতে চলে যায়। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালে সেই গাছের সেই ডালেই তরুর ঝুলন্ত দেহ পাওয়া যায়। পরিবারের লোকজন বলতে থাকে, তরু কেন সুইসাইড করলো, রাত্রে কখন বেরোলো, কি হলো, কিছুই বুঝতে পারছি না, ওর তো কোনো সমস্যা ছিল না, তো সুইসাইড করলো কেন? জায়েদ এবং এনামুলকে যখন তার পরিবারের লোকজন জিজ্ঞাসা করে, তখন তারা বলে যে আগের রাত্রে আমরা এই স্বপ্ন দেখেছিলাম। কিন্তু এই স্বপ্ন কেন দেখলো, এই বিষয়ে কেউ কিছু বুঝতে পারছিল না। তরুর দেহকে সৎকার করা হয় সেই শ্মশানে, যে শ্মশানে সমীর দে তরুর কাছ থেকে ম্যাচ নিয়েছিল। তরুর দেহ সৎকার করে জায়েদ এবং এনামুল যে যার বাড়িতে ফিরে যায়। তাদের সবারই মন খারাপ, প্রিয় বন্ধুর মৃত্যুতে তারা শোকে কাতর হয়ে পড়ে। এর কয়েকদিন পর জায়েদ সকালবেলা ছুটতে ছুটতে এনামুলের বাড়িতে আসে। বলে, এনামুল, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম জুনি যেই গাছে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছিল, সেই গাছে আমার লাশ চলছে। এনামুল জায়েদকে সান্ত্বনা দেয় যে না, এটা কিছু না, এটা এমনি কাকতালীয় ব্যাপার, এরকম চিন্তার কিছু নেই। কিন্তু চিন্তা তো আসলেই রয়েছে। পরের দিন সকালবেলা ঠিক একই জায়গায়, একই গাছে, একই ডালে জায়েদের ঝুলন্ত দেহ পাওয়া যায়। জায়েদের যখন মৃত্যু হয়, তখন জায়েদের পরিবার এবং তরুর পরিবার এনামুলকে চাপ দেয়, তুমি সত্যি করে বলো, তরু মারা গেল, জায়েদ মারা গেল, ঘটনা কি? তখন এনামুল যে ঘটনা বলে, গ্রামবাসী শুনে ধিক্কার দিতে থাকে। এনামুল বলে,
আসলে কিছুদিন আগে জুনি যে মারা গেছে, আসলে জুনির মৃত্যুর জন্য আমরা তিনজনই দায়ী। জুনির মৃত্যুর কারণে তার পরিবারের সকল সদস্য মারা গেছে, এই জন্যও আমরা তিনজনই দায়ী। এনামুল বলে তরু জুনিকে পছন্দ করত, কিন্তু জুনি তরুকে পছন্দ করত না। তরু বিভিন্ন সময় জুনিকে উত্ত্যক্ত করত। তরু যখন বুঝতে পারল কিছুতেই জুনিকে সে বাগে আনতে পারবে না, তখন সে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। এই সহজ সরল মেয়ে জুনিকে বিভিন্ন ছলে বলে কৌশলে ফাঁদে ফেলে কোনো এক সন্ধ্যায় তাকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে আসে। পাশের একটি জঙ্গলে তাকে নিয়ে যায়। তখন সেখানে এনামুলও ছিল। এনামুল বলে যে সে তখন প্রথমে বুঝতে পারেনি আসলে কি হতে যাচ্ছে, কিন্তু এনামুল যখন বুঝতে পারে তরু এবং জায়েদ জুনির সাথে খারাপ কিছু করার মতলবে তাকে এখানে নিয়ে এসেছে ফাঁদ পেতে, তখন এনামুল তাদেরকে নিষেধ করে। কিন্তু সেই নিষেধটা জোরালো ছিল না, যার ফলে তরু এবং জায়েদের লালসার হাত থেকে জুনিকে এনামুল রক্ষা করতে পারেনি। এই ঘটনার পর তরু এবং জায়েদ দুজন মিলে আবার জুনিকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে এবং বলে কাউকে কোনো কিছু না বলতে। এরকম আচমকা অপমানে, লজ্জায়, ঘৃণায় কাউকে কিছু না বলে, এমনকি পরিবারের কাউকে কিছু না বলেই জুনি ওই আম গাছের ডালে সুইসাইড করে, যার শোকে জুনির মা, বাবা এবং পরবর্তী তার ভাইও মারা যায়। শেষ হয়ে যায় একটি পরিবার। এনামুল বলে যে আমার অতটা দোষ ছিল না, কিন্তু আমি হয়তোবা চেষ্টা করলে ওদেরকে থামাতে পারতাম, কিন্তু যেহেতু কাছের বন্ধু, ওরাও কি মনে করবে, এই জন্য আমি অতটা জোরালো পদক্ষেপ নেইনি। কিন্তু আমি কিছু করিনি, যা করার ওরা করেছে, আমি তো কিছু করি নাই। কিন্তু এনামুল বুঝতে পারে যে ওরও সময় ঘনিয়ে এসেছে। এই ঘটনা যখন এনামুলের পরিবার জানতে পারে, তখন স্থানীয় একজন মোটামুটি কবিরাজ গোছের মানুষ, তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার কাছে এনামুলের মা বাবা এনামুলকে সহ নিয়ে যায়। কাউসার মোল্লা তিনি জুনির আত্মারূপী ওই জিনকে হাজির করে। সেই জিন এসে বলে যে এই তিনজন জুনির মৃত্যুর জন্য দায়ী, এদের তিনজনকে আমি মেরে ফেলবো। অলরেডি দুইজনকে হত্যা করা হয়ে গেছে, এখন এনামুল বাকি আছে, একেও আমি মারবো। কেউ যদি একে বাধা দেওয়ার চেষ্টা করে বা আমার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে, তারও আমি ক্ষতি করব। কেউ আমার হাত থেকে এনামুলকে বাঁচাতে পারবে না। এই কথার পর এনামুলের মা বাবা খুব ভেঙে পড়ে, এনামুলকে সহজে বাড়ির বাইরে যেতে দিত না। হঠাৎ এক রাতে এনামুল একটা স্বপ্ন দেখে। সে স্বপ্নে দেখে একটি ডোবায় পড়ে বা একটি ডোবায় ডুবে এনামুলের মৃত্যু হয়েছে। সকালবেলা যখন এনামুল ঘুম থেকে উঠে তার পরিবারকে বলে, তখন তার পরিবার বুঝতে পারে এনামুলের সময় শেষ হয়ে গেছে। কিন্তু ওই জুনিভূত যতই বলুক যে আমার হাত থেকে ওকে বাঁচাতে পারবে না, তারপরও মা বাবা তো সন্তানকে বাঁচানোর চেষ্টা করবেই। বেশ কয়েকজন হুজুরের কাছে এনামুলকে নিয়ে যাওয়া হয়। প্রত্যেক হুজুরই বলে যে আসলে এনামুলকে ওই জুনিভূতের হাত থেকে বাঁচানোর ক্ষমতা তাদের নেই, তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না। যদি হস্তক্ষেপ করা হয় তাহলে তাদের অনেক ক্ষতি হবে, যার কারণে তারা এই বিষয়ে সাহায্য করতে অপারগতা প্রকাশ করে। এর মধ্যে একটা সমস্যা দেখা দেয় এনামুলের। এনামুল একটা পাগলের মতো হয়ে যায়। সে যখনই বাসার থেকে বের হতো, যখনই কোনো মেয়েকে দেখত, হোক সে শিশু, হোক সে বয়স্ক নারী, হোক সে কিশোরী, যুবতী, প্রত্যেকের হাতে পায়ে ধরে হাউ মাউ করে কান্নাকাটি করত। বলতো জুনি আমার অন্যায় হয়েছে, আমাকে মাফ করে দাও, জুনি আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তো মহিলারা যখন এনামুলের এই ধরনের পাগলামি আচরণ দেখত, এনামুলকে দেখলেই তারা দৌড়ে পালিয়ে যেত এবং এনামুলের কারণে রাস্তায় মহিলারা বের হতে ভয় পেত যে এনামুল পাগলের সাথে দেখা হলে সে একটু হাতে পায়ে ধরে কান্নাকাটি করবে, হাউমাউ করবে। যার কারণে এনামুলকেও বাড়ির থেকে সহজে বাইরে বের হতে দিত না, আর বের হলেই এনামুল এই ঘটনা ঘটাত। কোনো একদিন দুপুরবেলা এনামুল পরিবারের সদস্যদের সাথে বাসার কাছে একটি পুকুরে গোসল করতে যায়। সবাই গোসল করে ফিরে আসলেও এনামুলকে আর দেখা যায় না। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও এনামুলকে পাওয়া যায় না।
ওই সময় অন্যরা যারা পুকুরে গোসল করেছিল তাদেরকে জিজ্ঞাসা করা হয়, তারাও বলে তারা এনামুলকে পুকুর থেকে উঠে আসতে দেখেনি। সবাই বুঝতে পারে পুকুরেই হয়তো বা এনামুলের লাশ রয়েছে। জাল ফেলে ডুবুরি নামিয়ে তন্ন তন্ন করে খোঁজা হলেও পুকুরের কোথাও এনামুলকে পাওয়া যায় না। এনামুলের মা বাবা আবার সেই কাউসার মোল্লার কাছে যায়। কাউসার মোল্লা জুনিভূতকে হাজির করে। জুনিভূত বলে, এনামুলকে আমি জীবিতও দেব না, মৃতও দেব না, ওকে আমি কি করেছি সেটাও বলবো না, এটাই ওর শাস্তি। এনামুলের মা বাবা খুব হাউমাউ করে কান্নাকাটি করে, বলে যে আমার ছেলের লাশটা অন্তত দাও, তাকে কবর দেই আমরা। এনামুলের মা বাবার কান্নাকাটি বারবার অনুনয় বিনয়ের কারণে অবশেষে জুনিভূত রাজি হয়। জুনিভূত বলে, আগামীকাল জোহরের আজানের পরেই তোমরা সবাই পুকুরে যাবা, সেখানে আমি এনামুলের লাশকে ফেরত দিব, কিন্তু কেউ যেন পুকুরের আশেপাশে তখন না থাকে। জোহরের ঠিক আজানের পরেই তোমরা যাবা, তার আগে যেন পুকুরের আশেপাশে কেউ না থাকে। সত্যি পরের দিন জোহরের পর যখন এনামুলের পরিবার সেই পুকুরের কাছে যায়, দেখে এনামুলের লাশ উপুর হয়ে ভেসে রয়েছে। তার লাশটা যখন পুকুর থেকে উঠায় তখন মনে হচ্ছে মাত্র কয়েক মিনিট আগে এনামুল মারা গিয়েছে, তার শরীর তখনও গরম ছিল। এনামুলকে কবর দেওয়া হয়। এর সাথেই শেষ হয়ে যায় জুনিভূতের প্রতিশোধ। এই ঘটনার আরো প্রায় 50 বছর পরে জুনিভূতের দেখা মেলে নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে, যেখানে এক গ্রাম্য ডাক্তার আলামিনের সাথে জুনিভূত দেখা করে। কিন্তু আলামিন ডাক্তারের কিছু ছোটখাটো ভুলের কারণে নেমে আসে তার করুণ পরিণতি। সেই ঘটনা আপনারা শুনেছেন। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয়, সেটি হচ্ছে জুনিভূত যেই আম গাছে সুইসাইড করেছিল এবং তরু জায়েদ যেই গাছে তাদের লাশ পাওয়া গেছিল, সেই গাছটি এখনো রয়েছে আলফাডাঙ্গা উপজেলার পানাইল গ্রামে। গাছটি কিন্তু তেমন বড় হয়নি, কিন্তু মোটা হয়েছে। ওই গাছের কেউ ডাল ভাঙতে পারে না, কেউ পাতা ছিঁড়তে পারে না, এমনকি কেউ আমও পারে না। আম যেগুলো নিচে পড়ে সেগুলো মানুষ খায়। যেই ওই গাছের কেউ ডাল ভাঙে বা কোনো পাতা ছেড়ে, তারই কোনো না কোনো ক্ষতি হয় এবং সবাই বলে এটি জুনিভূতি করে। কাউসার মোল্লা এখনো জীবিত আছে। তার কাছে হাজির হয়ে জুনিভূত বলেছিল যে আমি এই গ্রামেই থাকবো, আমি কোথাও যাব না, এই আম গাছেই থাকবো। কেউ এই আম গাছের ক্ষতি করার চেষ্টা করলে আমি তাকে ক্ষতি করব। প্রিয় লিসেনার্স, আম গাছটি এখনো রয়েছে। অদ্ভুত রকমের একটি গল্প, যেন সিনেমার গল্পকেও হার মানায়। হ্যাঁ প্রিয় লিসেনার্স, এটি ছিল জুনিভূতের ঘটনা। আপনার ঘটনায় চলে যাই। ভাই, আমি বেশ কতদিন ঢাকার বাইরে সফর করেছি, তো আমি এখন যে ঘটনাগুলো বলবো সেটা কুষ্টিয়া জেলার। আমি কুষ্টিয়া জেলায় গিয়েছিলাম, সেখানে খুবই কঠিন ভাবে জিন বসবাস করতেছে, সেটি স্বচক্ষেও দেখে আসছি। আমি যে বাড়িতে গিয়েছিলাম সেটা যেতে যেতে অনেক রাত হলো। তো যখন আমি বাড়িতে যাওয়ার সময় দরজাটার মধ্যে দাঁড়ানো রেখে আমাকে দাঁড় করিয়ে ওনার একটা আগুন নিয়ে আসছিল। এই আগুনের উপর হাত রেখে তারপরে ঘরে প্রবেশ করতে হয়। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন, এটা কিসের আওয়াজ? বলতেছেন না, আমাদের এলাকাটা জিনের প্রভাব বেশি, তো আগুনের উপরে হাত রাখলে আমরা মানুষ বুঝি, আর যে নাকি হাত রাখে না তা সেটাকে আমরা জিন বলে মনে করি। জিন তো আগুনে হাত দেয় না। তখন আমি হাত দিলাম, তো ঘরে প্রবেশ করছি। তো ঘরে প্রিয় লিসেনার, স্বাগতম বুতাফাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনারা শুনতে পারবেন ভৌতিক বিভিন্ন ধরনের গল্প। প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করা হয়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্রবেশ করার পরে দেখি প্রত্যেকটা ঘরের ভিতরেই কোনো ঘর কখনো খালি রাখা হয় না, একজন ব্যক্তি থাকবেই। সেটাও জিজ্ঞেস করলাম কেন, তো বললো একা ঘর খালি থাকলেই সেখানে এসে তারা বসবাস করতে থাকে। এমনকি যখন রাত্রিবেলায় খাওয়া আমার ব্যবস্থা করা হলো, তখন যখন বললো আপনি হাতটা ধুয়ে আসেন, তো বললাম আসেন আমাকে দেখিয়ে দেন। তখন বললো যে আমি যদি এখান থেকে উঠি তাহলে এখান থেকে খাবার খেয়ে ফেলবে, নিয়ে নেবে। সেখানে একটা অবাক হলাম যে বলেন কি, অর্থাৎ একটু এদিক সেদিক হলেই সেই জিনের এত প্রভাব সেখানে তারা এগুলো করে। তা বললাম তাহলে একটু দেখি।
তো ও বলছে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি। তো যার বাসায় গেছি সে আমার সাথে একটু দরজার কাছে, অর্থাৎ যেখানে হাত ধুবো সেখানে যখন একটু কাছে গেলাম, ঘর থেকে যে জানালাটা খোলা ছিল ওইখান থেকে প্রায় 12 থেকে 15 হাত দূরে গাছ, এক গাছ ছিল, ফল গাছ। ঠিক টেবিল উপরে যে খাবারটা দেওয়া ছিল ওইখান থেকে জালনা দিয়ে হাত দিয়ে ঘরের মধ্যে যে মুরগি গোশত দেওয়া হলো সেইটা খাবারটা হাতে করে নিয়ে যাচ্ছে, এই স্পষ্ট সেটা দেখা। এবং যখন নিয়ে যাচ্ছে খাবারটা, তো ঝোলগুলো বিছানার মধ্যে, বিছানার যে চাদর গুলোতে পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। তো প্রায় 12 থেকে 15 হাত দূর গাছ, এই ওইখান থেকে বসে ঘরের ভিতরে হাত দিয়ে সেই তরকারি অত গোশতটা নিয়ে গেছে, সেটা আমি দেখছি। তো একটা অদ্ভুত হলাম যে আচ্ছা তারপর আর কি হয়। পরবর্তী রাত্রি যখন আমি থাকলাম, প্রতিটা ঘরেই যার যার ঘরে একা একা থাকতে হয়, ঘরে মানুষ তো গ্রামের কম। তো আমি সেই ঘরে একা থাকার যখন বসেছিলাম তো দেখি দরজার কাছে একটি ছোট্ট মেয়ে খুব শুধু হাসে দাঁড়িয়েছিল। তো আমি ওকে বললাম আসেন, কাছে আসেন, আপনার নাম কি, আমি আপনাদের এখানে আসছি বেড়াতে, কাছে এসে কথা বলেন। তো পুরো হাসতেছিল। তো পাশের রুম থেকে আমার এরকম কথার আওয়াজ শুনে পাশের রুম থেকে যখন আমার ঘরে আসতেছিল তখন সে মেয়েটা নাই, চলে গেল। তো আমি জিজ্ঞেস করলাম ঘরের পরিবারটাকে যেখানে একটা ছোট্ট মেয়ে ছিল ওটা কে, বলল না এই মেয়েটা আমাদের অনেক দিন ধরে এই ঘরে, যখন কোনো আমরা এই ঘরে থাকি ঘুমাবো তখন এই ঘুমানোর পাশে আমাদের পাশে বসে থাকে, হাত বুলিয়ে দেয় এবং ঘরের মধ্যে তার আসা যাওয়া। ও মানুষ না, এই ছোট বাচ্চাটা যে আসলো ও মানুষ না, ও এরকম আসে আমাদের, প্রায়ই আমাদের ঘরে আসে সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, এরকম ভাবে প্রত্যেকটা ঘরই প্রবেশ আসা যাওয়া করে। কিন্তু কারো কোনো ক্ষতি করে না, শুধু হাসবে, শুধু হাসে। পরবর্তীতে রাত 1টা বা 1:30 বাজে প্রচন্ড গরম। তো ওনাদেরকে বললাম আসেন একটু বাইরে ঘুরে আসি, এত গরম ভালো লাগতেছিল না। তো বললো হ্যাঁ আপনাকে তো নিয়ে যাব। তো আমাকে নিয়ে গেল। তো সেখানে বলতেছে আমি আপনাকে আরেকটা আশ্চর্য জিনিস আমাদের গ্রামে দেখাবো, সেটা হচ্ছে একটা নদী পার করাবো, কিন্তু সেইখানে আমাদের সাথে কথা বলবেন না এবং ভাড়াও কিন্তু দেবেন না, চুপ করে থাকতে হবে। ঠিক আছে। তো আমাকে সেই নদীর ঘাটকার কাছে যে হলো, সেখানে 1:30 বেজে গেল। তো সেখানে দেখলাম যে মাঝি বসে আছে নৌকা নিয়ে, আমরা সেখানে উঠে বসলাম। উনি চুপ করেছিল, যে আমাকে সাথে করে নিয়ে গেছিল, উনি কোনো কথা কোনো কিচ্ছু বলল না। আমি চুপ করে ওনার সাথে সাথে বসে রইলাম। তো যখন নৌকাটা মাঝ নদীতে কাছে দিয়ে চলে যাচ্ছিল তখন সে মাঝি শুধু এটুকুই বলল মেহমান লোকটা খুব ভালো। তারপর আমাদের পাড়ে নিয়ে গেল, আমরা কিন্তু টাকা পয়সা কোনো কিছু দেওয়া হলাম না। তারপর আমরা ওইখান থেকে নামলাম। ওইখানে রাত্রেবেলা আর এই একটা নৌকা এই রাত 1:30 বাজে উনি আর কি নিয়ে পার করায়, সেটা জিন ছিল, মানুষ ছিল না মাঝিটা। পরবর্তীতে আমরা তার আসিনি, আমরা সকালবেলা আবার ফেরত আসছি এখানে। আচ্ছা, তো এইরকম ভাবে কুষ্টিয়াতে আমি যে 4টা দিন ছিলাম, এরকম অহরহ প্রত্যেকটা মানুষের জনসম্মুখের মতন, যেমন আমরা বসবাস যা কিছু করতেছি সেইখানে এগুলো সবই চলতেছে, সবকিছু এখানে ওইখানে এগুলো হইতেছে ওই জায়গায়। আচ্ছা, পুরো মানুষের মতো বসবাস। আর আপনি সেটা নিজের চোখে দেখে, সব চোখে দেখে আসলাম। সবচেয়ে বড় আশ্চর্য, চাপ কল থেকে পানি পড়তেছে, চাপ দিতেছে, পানি পড়াইতেছে। এবং 4টা দিনের ভিতরে আমি সবই অবাক। আর একটা বিষয় হইতেছে 5 মিনিটের একটা খুব কম একটা ঝড় আসে। আমরা রাত্রিবেলা এখানে একটা দোয়া করেছিলাম, রাত সবাইকে বসে নিয়ে রাত যখন আমরা দোয়া করতেছি, হঠাৎ এমন একটা ঝড় শুরু হলো। তা আমি ভাবছি বৃষ্টি হতে পারে, আষাঢ় মাস ভালোই হবে, প্রচন্ড গরম, শীত লাগবে, বৃষ্টি হবে, ভালো লাগবে, গ্রামে বৃষ্টি দেখবো। তো ওরা বলতেছে না, আমাদের বাসায় প্রায় মাসে এরকম, মানে মাসখানিক পর পর এরকম একটা ঝড় 5 মিনিট কমে আসে, আশপাশে কোথাও হয় না, শুধু আমাদের এই বাড়িতেই হয়, উঠানেতে হয়, এবং এসে এই ঝড়টা চলে যায়। এমন প্রচন্ড বাতাস বয় যেন খুব ঝড় হইতেছে, কিন্তু সেটা ঝড় না। এরকম প্রায় ওই বাড়িতে মাসখানেক পর পর এরকম নাকি ঘটনা ঘটে। আচ্ছা, এগুলো আমি সব স্বচক্ষে কুষ্টিয়াতে দেখে আসছি।
খুব আপনি নিজের চোখে দেখেছেন। জি 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 থ্যাংক ইউ পুরো সো মাচ। একটা অডিও ক্লিপ শুনে আসবো আমরা, এবং অডিও ক্লিপের পরে আবারও নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি 88 FM এন্ড ডু ফুর্তি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালো দলে। আমি মোহাম্মদ জিশানুর রহমান চট্টগ্রাম থেকে বলছি। স্টুডিওতে এসে গল্পটি বলা, কাহিনীটি বলা আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে, তাই আমি এটি রেকর্ডিং করে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই প্লে করবেন। তো আমি এখন যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, সে ঘটনাটি 100% রিয়েল ঘটনা এবং আমি তার গ্যারান্টি। ঘটনাটি ঘটে খুলনার মোড়লগঞ্জ থানায়। তো ঘটনাটি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি এবং ও আমাকে বলেছে যে ঘটনাটি 100% সত্যি ঘটনা। এতে কোনো বানানো কোনো কথা নেই, বা আপনার যদি বিশ্বাস না হয়, খুলনা মোড়লগঞ্জের অনেক শ্রোতা আছে রেডিও ফুর্তিতে, তাদের কাছে আপনারা আক্স করে দেখতে পারেন। তো আমি কাহিনী শুরু করতে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো ঘটনাটি যাকে নিয়ে, তার নাম হচ্ছে মালেক। তিনি একটি ভাসমান নৌকা নিয়ে মোড়লগঞ্জ থানার খাল আছে একটা, ওই খাল দিয়ে উনি নৌকা বেয়ে উনি মার্কেটিং এর মতো করে জিনিসপত্র বিক্রি করতেন। তো ওনার নৌকাটা ছিল অনেকটা মার্কেটিং নৌকা বা মার্কেটিং বোটের মতো। মানুষের গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিস উনি ওনার নৌকার মধ্যে নিয়ে বহন করে মানুষকে এগুলো বিক্রি করতেন। তো যেহেতু গ্রামের মানুষ, মালেক ভাই ছিলেন, ওনার নাম ছিল মালেক। উনি যেহেতু গ্রামে নৌকা নিয়ে এই করতেন, কাজে এই গ্রামে তো বুঝেনি রাত 10টা আর 9টা 8টা 9টা 10টা বাজে, অনেক রাত, গভীর রাত। তো ঘটনাটি ঘটে শীতকালে। তো উনি একদিন ওনার নৌকা নিয়ে খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে, ওখান থেকে পিরোজপুর খুব কাছে, খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে যাতায়াতের জন্য একটি নদী আছে। উনি নদী করে উনি ওনার নৌকাটা বেয়ে উনি ওই খুলনা থেকে উনি পিরোজপুরের দিকে রওনা হন ওনার মাল সামানা বিক্রি করার জন্য। তো বলে রাখা ভালো, উনি ওনার নৌকার মধ্যে যে সকল মালামাল বিক্রি করতেন তার মধ্যে বেশি ছিল মহিলাদের গৃহস্থালীয় জিনিসপাতি, যেমন হাড়ি পাতিল, আরো নানা রকম যাবতীয় গৃহস্থালীর জিনিস। কাজে মহিলারা ওনার জিনিসপত্র বেশি কেনার জন্য কাস্টমার ছিল। তো উনি রেগুলারই ওই পিরোজপুরের একটা গ্রামে উনি যাতায়াত করতেন তার জিনিসপত্র বিক্রি করার জন্য। তো একদিন উনি জিনিসপত্রগুলো বিক্রি করা শেষে উনি আবার খুলনার দিকে যখন রওনা হলেন, তখন রাত প্রায় 11টার মতো বেজে যায়। তো উনি বেশ সাহসী ছিলেন এবং উনি খুব নামাজি ছিলেন এবং খুবই একজন ধার্মিক মানুষ ছিলেন। উনি তেমন একটা ভয় পেতেন না। তো রাত হওয়ার কারণে উনি ওনার নৌকাটা খুব দ্রুত চালাতে শুরু করেন। পিরোজপুর থেকে উনি মোড়লগঞ্জ ফিরে যাওয়ার জন্য খুব দ্রুত নৌকাটা চালাতে শুরু করেন। তো নৌকাটা চালাতে এক পর্যায়ে নৌকাটা একটা ব্রিজের নিচে গিয়ে ঠেকে। তো ব্রিজটা ছিল নৌকাটার যেরকম, নৌকা থেকে প্রায় 10 থেকে 15 হাত উপরে ছিল ব্রিজটি। তো ব্রিজের নিচে যখন উনি যান, তখন ওই ব্রিজের উপর থেকে ওনাকে কেউ ডাক দিতে থাকে যে এই মালেক আমাকে একটু ওপারে পার করে দে। তো উনি বুঝতে পেরেছিলেন যে এটা আসলে কোনো মানুষ না, কারণ উনি এর আগেও অনেকবার এগুলো মুখোমুখি বা ঘটনা এগুলো উনি মুখোমুখি হয়েছেন। কাজে ওনার মধ্যে একটা সাহস ছিল, বা উনি এটা বুঝে গিয়েছিলেন কারণ এটা কোনো মানুষের ডাক না। তো উনি আবার ওইটাকে উনি গ্রাহ্য না করে উনি ওনার নৌকাটা তাড়াতাড়ি বৈঠা বেয়ে উনি চালাতে শুরু করেন। তো এক পর্যায়ে উনি পিছন ফিরে তাকান, দেখলেন যে ওই অবয়বটা ছিল একেবারে একটা অবয়ব যেটা ওনাকে বলেছিল যে আমাকে একটু নৌকা তুলে পার কর। তো ওইটা ওনাকে পিছন থেকে বারবার ডাকছে, এই মালিক আমাকে একটু ওই পারে নিয়ে যা, আমাকে একটু ওই পারে নিয়ে যা। উনি এটার গ্রাহ্য না করে দ্রুত ওনার নৌকাটা চালিয়ে উনি সামনের দিকে রওনা হন। তো এক পর্যায়ে উনি নদীটা এক পর্যায়ে খালের সঙ্গে মিলিত হয়, যে খালটা দিয়ে উনি ওনার ওই খুলনা মোড়লগঞ্জের বাড়িতে উনি যেতে পারবেন। তো উনি ওনার নৌকাটা সে খালের মধ্য দিয়ে উনি চালাতে শুরু করেন আবার। তো নদী থেকে উনি খালের মধ্যে যখন উনি ওনার নৌকাটাকে ব্রেক করে যখন উনি খালের মধ্যে নৌকাটাকে উনি নামিয়ে দেন, তখন খালের মধ্যে পানি কিছুটা হলো কম ছিল না, চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তো উনি আস্তে আস্তে দোয়া দুরূদ পড়তে উনি আল্লাহ রাসূলের নাম নিতে উনি রওনা হলেন। তো এক পর্যায়ে তো উনি দেখলেন যে ওই খালের পাশে যে ঝোপ ঝাড়লা আছে বা যে জঙ্গলটা আছে, ওখান থেকে কেউ তার নাম ধরে তাকে ডাকছে এবং বলছে, এই মালিক আমাকে একটু ওই পার নিয়ে চল, তুই তো আমাকে ওখান থেকে নিলি না, তো আমি কষ্ট করে হেঁটে এখানে এসে তোকে আবার ধরছি, আমাকে একটু ওই পার নিয়ে চল, আমার খুব জরুরি। তো উনি এক পর্যায়ে খুব ভয় না করে উনি ওনার নৌকাটা
নৌকাটা তাকে যেখান থেকে ডাকা হচ্ছিল তার নাম ধরে ওখানে তিনি নৌকাটাকে উনি নিয়ে যান এবং ওই জিনিসটাকে উনি নৌকায় তোলেন। উনি দেখতে পেলেন যে একটা অবয়ব মানুষই, কিন্তু মানুষটা একটু অস্বাভাবিক রকমের লম্বা ছিল এবং তার পরনে ছিল চুপ বা টুপি এবং তার মুখে দাড়ি ছিল এবং অসম্ভব সুন্দর একটি মানুষ তার নৌকায় উঠে। তো উনি কোনো কথা না বলে ওই ব্যক্তিটাকে বা ওই জিনিসটাকে উনি নৌকার মধ্যে তুলেন। তা তুলে উনি নৌকাটা চালাতে উনি প্রায় ওনার বাড়ির কাছে যখন চলে আসেন তখন ওই জিনিসটা ওনাকে বলে ওঠে, তুই আমাকে ওই ব্রিজ থেকে কেন তুললি না, তুই আমাকে ব্রিজ থেকে কেন তুললি না। তো এটা বলতে বলতে এক পর্যায়ে ওই জিনিসটা ওনার কাছে এসে ওনাকে মানে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তা উনি আর দিক বেদিক না দেখে উনি ওনার বৈঠা দিয়ে এক বাড়ি মারেন ওই জিনিসটার মাথার উপরে এবং ওই বাড়ি মারার সাথে সাথে ওই জিনিসটা ওখান থেকে ইনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে যায়। তো উনি বুঝতে পারেন যে এটা আসলে কোনো মানুষ ছিল না এবং উনি সঙ্গে সঙ্গে ওনার মাল সামানা গুলো নিয়ে ওই ওনার বাড়িতে উনি যাওয়ার জন্য প্রস্তুত হন। এর মাঝে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে যে এই জিনিসটা ওনার নৌকার মধ্যে উঠেছিল ওই জিনিসটাই ওনার রূপ ধরে মাল সামানা নিয়ে ওনার স্ত্রীর কাছে ডাকাডাকি শুরু করে দরজা খোলার জন্য। তো ওনার স্ত্রী দরজা যখন খুলে ওনার স্ত্রী দেখেন যে ওনার স্বামী মাল সামানা নিয়ে উঠে চলে আসছে, তখন ওনাকে ঘরে ঢুকতে বলেন, ঘুম চোখে ঘরে ঢুকতে বলেন। তো ঘরে যখন ঢুকতে বলেন উনি ঘরে ঢোকার পরে স্ত্রী দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে যান কোনো কথা না বলে। তো আসলে ওটা কোনো মানুষ ছিল না, ওটা ওনার রূপ ধরে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল, ওনার স্ত্রী সেটা বুঝতে পারেননি। তো কিছুক্ষণ পরে যেটা আসল মালিক বা যিনি আসল মানুষ উনি ওনার মাল সামানা গুলো নিয়ে উনি ওনার ঘরে ওনার স্ত্রীকে নক করে বারবার দরজা। ওনার স্ত্রী উনি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে তার হাজবেন্ড সামনে দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন যে কি ব্যাপার, আপনি না একটু আগে ঘরে ঢুকলেন, আপনাকে না আমি একটু আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেলাম, তা আপনি আবার বাইরে গেলেন কখন? তো এটা যখন বলে এটার সঙ্গে সঙ্গে এটা শোনার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পায় এবং উনি বুঝতে পারে যে আসলে কে এসেছিল এবং উনি প্রচন্ড ভয়ে ওনার সেন্স আর ধরে রাখতে পারেন না, উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তো এরপর থেকে ওই মালিক ভাই যিনি উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার মাথায় উনি প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো অসুস্থ থাকেন। অসুস্থ থাকার পরে উনি 10 দিন থেকে 15 দিন পর উনি মারা যান। এই ঘটনাটি একেবারে 100% সত্যি রাসেল ভাই। এই ঘটনাটি যদি আপনি প্রমাণ চান তবে আমি আমার নাম্বারটি আপনাকে ইমেল করে দিব, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই ঘটনাটি ওই মোরলগঞ্জ থানার মালিক নাম বললে সবাই তাকে চিনে এবং উনি খুব একজন ফিগার ছিলেন। উনি খুব পরিচিত একটা মুখ ছিলেন মানুষের কাছে। কাজেই উনি মারা যাওয়ার পরে ওই এলাকাটি খুব স্তব্ধ হয়ে পড়ে এবং কেউ আর রাতের বেলা ওই নৌকা নিয়ে ওখানে আর মার্কেটিং করতে যায় না। তবে রাসেল ভাই এটা ছিল ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা প্রতিদিন রাত 9:30 এখানে ভিডিও আপলোড করে থাকি। নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভৌতিক ভিডিও নিয়ে। আর আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো কাহিনী যদি শেয়ার করতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের কাহিনীগুলোকে শেয়ার করব।